বাড়িতে এক সংবাদ সম্মেলনে আজমি দাবি করেন তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই হয়রানির উদ্দেশ্যে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছি। আজমি ও তার ছোট ভাই নোমান আজমিকে সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের সাথে জড়িত করে সংবাদ প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। আমি প্রায় ৩০ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যন্ত সুনামের সাথে চাকরি করে এসেছি। এ দেশ ও এই সেনাবাহিনী আমার প্রাণের চেয়েও প্রিয়। আমাকে ও আমার যুক্তরাজ্য প্রবাসী ছোট ভাই নোমান আজমিকে নিয়ে সেনাবাহিনীর সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততার একটি কাল্পনিক প্রতিবেদন ছাপা হয়েছে। আমি এ ধরনের ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা জানাই। ছেলে হিসাবে আজকে এই জানাজার ইমামতের দায়িত্ব আমার উপরে বর্তেছে। আমি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যাপক গোলাম আজমের ইন্তেকাল মানে ইসলামী আদর্শের বিদায় নয়। আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জমিনে ইসলামের শিকড় অত্যন্ত গভীর। এক অধ্যাপক গোলাম আজমের ইন্তেকালের মধ্য দিয়ে আমি অত্যন্ত আশাবাদী এই দেশের লাখো অধ্যাপক গোলাম আজম তৈরি হবে। আব্দুল্লাহিল আমান আজমিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন অভিযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। সে আমার মারধরও করলো। তারপর আমি জানি না, যেহেতু আন্দাজে একটা কথা তো বলা যায় না, তখন আমার নিয়ে গেল ওই বিল্ডিংয়ে, যে ক্লোজ সার্কিট ক্যামেরার ওই হার্ড ডিস্ক নেওয়ার পরে তারপর আবার নিয়ে আসলো। এসে ওনারা টোটাল বিল্ডিং সার্চ করছে, ওরে পাইছে, ওনারা নিয়ে চলে গেলেন। ওনারা কারা? ওনারা বলছে তো আমরা ডিবির থেকে আসছি। তারা আসলো, এসে আমাদের বাসায় ত্রাসের সৃষ্টি করলো, রুমে রুমে তালাশ করলো, ফ্ল্যাটে ফ্ল্যাটে তালাশ করলো, আমাদের কেয়ারটেকারকে মারধর করলো এবং আমার আম্মার সামনে আমার ভাবি সবাইকে থ্রেট করলো করে ওনাকে খুঁজে পেয়ে ওনাকে জিনিসপত্র আলমারি খুলে জিনিসপত্র এলোমেলো করলো, নিয়ে গেল। ওনার ল্যাপটপ, মোবাইল এগুলি নিয়ে গেল এবং ওনাকে যে এই নিয়ে গেল মানে বলে উই আর এট দেয়ার মার্সি, মানে তাদের অনুগ্রহ না হলে আর কিছু করা সম্ভব না। ইন্টারন্যাশনালিও মানে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় আছে যে বাংলাদেশ সরকারের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, ইসরায়েলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। এই যে লবিটা, এই লবি ব্রেক করা কোনো কারো পক্ষে সম্ভব না। এটা আমরা ভালো করে বুঝি। তো আমরা নিরুপায়। খুবই আনন্দিত আপনার প্রোগ্রামে আসতে পেরে কনক ভাই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। শহীদ ভাইকে দেখেও ভালো লাগছে। সবাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ সালমান ভাই, আপনি যোগ দিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রথমেই আমি আপনার সঙ্গে কথা শুরু করতে চাই। এই যে খবরটি আসলো, ক্যাপ্টেন শহীদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, একটি নিশ্চিত করেছেন তিনি আরো দুইটি আলোচনায় যোগ দিয়েছেন, জানিয়েছেন। তো আপনাদের পরিবারের অনুভূতি কি এই খবরটি শোনার পরে? আপনাদের অনুভূতিটা দিয়ে আমরা শুরু করতে চাই। জি, ধন্যবাদ। আসলে বুঝতে পারছেন যে প্রায় 5 বছর হয়ে গেল, আমরা তো এমন কোনো চেষ্টা নেই যে আমরা করিনি। আপিল যা করার সরকারের প্রতি বিভিন্নভাবে চেষ্টা করেছি, লেখালেখি করেছি, বিভিন্ন জায়গায় আমি সাক্ষাৎকারও দিয়েছি। তো আমরা যে কোনো, আপনি বুঝতে পারেন, যখন আপনার খুব নিকটাত্মীয় এইভাবে গুম হয়ে যায়, হারিয়ে যায়, তার যে কোনো খবর, যে কোনো একটি খবর আমাদের জন্য বিরাট খবর। এবং আমাদের কাছে বিশেষ করে এই খবরটি যখন আমি জানতে পারলাম, প্রথম সোশ্যাল মিডিয়াতে আসছে এবং আমাকে একজন এটার লিঙ্ক পাঠালেন। এরপরে আমি ওনার স্ট্যাটাসটা দেখলাম, দেখে আমার প্রথম রিয়াকশন ছিল আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই ন্যাচারালি প্রথম জিনিসটা আছে যে কতটুকু রিলায়েবল, উনি তো একটা সোর্সের উপর বলেছেন রিলায়েবল, কিন্তু সেটা তো একটা পরের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের জন্য, যখন মানুষ একেবারে অসহায় অবস্থা থাকে, যে কোনো ধরনের খবরই হচ্ছে ভালো খবর। তো সেভাবে আমরা পুরো ফ্যামিলি এটা শুনে আলহামদুলিল্লাহ বলেছি যে যদি একদম আমার কাছে, আমি শহীদ ভাই সাক্ষাৎকার শুনেছি ইউকে কসবা টিভিতে,
এবং আমার কাছে মনে হয়েছে অবশ্যই উনি খুব রিলায়েবল পার্সন এবং ওনাকে ট্রাস্ট করি আমরা। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি এবং দোয়া করছি। এবং আজকে আমি একটা ছোট্ট ভিডিও করেছি এই ব্যাপারে, কারণ আমাকে অনেকে যোগাযোগ করছিল জানার জন্য যে কি আপনাদের প্রতিক্রিয়া কি, তো আপনারা কি জানেন। অনেক হয়তো মনে করেছে যে আমরা আরো বেশি জানি। আমি বললাম যে না, আপনারা সবাই যা জানেন আমরাও তাই জানি, এবং সেটা আশা করি সত্য, এবং সবার কাছে দোয়া চেয়েছি যে আমরা যেন ওনাকে ফেরত পাই। তো আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা শহীদ ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি এই খবরটি পেয়েছেন এবং আমাদেরকে দিয়েছেন, এবং আমরা দোয়া করি যে খবরটি সত্য হয়, এবং আমরা চাই যে আল্লাহর মেহেরবানিতে এবং সরকার যেন বোধোদয় হয় এবং তাকে ছেড়ে দেন। তো ক্যাপ্টেন শহীদ ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি খবরটি আছে, এবং একটাকে নিউজ করতে গেলে তার আগে আমি আরেকটু ভেরিফাই করতে চাইলাম, যদিও মাই সোর্স ওয়াজ ভেরি রিলায়েবল। তখন আমি ঢাকাতে আরেকটু খবর নিলাম। খবর নেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে আমি নিশ্চিত হলাম যে না, আদনান জীবিত আছে এবং কোথায় আছে সেই তথ্য পেয়ে গেলাম যে সে ডিজিএফআই সদর দপ্তরের ওখানে আছে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এই খবরটা আমি ইনস্ট্যান্টলি ঘন্টা দুয়েকের মধ্যে আমি নিউজটা রেডি করে নিউজটা আমি ছেড়ে দিলাম, পাবলিশ করে দিলাম। এরপরেই কোনো ঘন্টা বোধহয় 45 মিনিটসের পরেই আমার সেই সোর্স, একই সোর্স আমাকে কল করে বললো কি, স্যার আপনাকে আরেকটা জিনিস জানাই, আজমি সাহেব কিন্তু জীবিত আছে এবং ওই একই বিল্ডিংয়ে আছে। আমার হঠাৎ করে কোনো বিশ্বাস করুন, আমি চোখ হয়ে গেছি রীতিমতো। এই আজমি সম্পর্কে এমন একটা খবর হঠাৎ করে আমাকে বলা, কিন্তু আমার সোর্স ইজ ভেরি রিলায়েবল, সুতরাং আমি কিন্তু বিশ্বাস হারাচ্ছি না, ভেরি রিলায়েবল অ্যান্ড হ্যাভিং হাইলি প্রেসড সোর্স। তো আমি বললাম যে কোথায় কিভাবে আমাকে আরো একটু বিস্তারিত দিতে হবে। বলার পরে বলি কি, স্যার আমি অন্য লাইন থেকে আপনাকে কল করছি। তো পরে অন্য লাইন থেকে আমাকে কল করে তারপরে এক পর্যায়ে আমাকে বিস্তারিতভাবে জানানো হলো আজমি সাহেব কোথায় আছেন, ওখানকার পরিবেশ কেমন, সেলের অবস্থা কি, ওয়াশরুম কোন জায়গায়, খাওয়া দাওয়া কি করেন। এবং আমি তাকে প্রায় 27 মিনিট প্রবিং করলাম। যদিও এই লোকটা আমার খুব ক্লোজ, আমি অনেক তথ্য পাই তার কাছ থেকে সময়ে সময়ে, এত প্রবিং করার দরকার না, ও যা বলে আমি গ্যারান্টেড ভাবে এটা নিয়ে নেই, এবং আজ পর্যন্ত ওর কোনো তথ্য আমার কাছে মিথ্যা প্রমাণিত হয় নাই। হঠাৎ করে আমাকে বলে, স্যার আমি অত মাস আগে আজমি স্যারের সাথে কথাও বলেছি। জি, পরে কোনো আমি রীতিমতো আই সেড ওকে, আই গট দ্য নিউজ। তো আমি কিন্তু ছোট্ট একটা নিউজ করছি, আপনারা দেখছেন, সিম্পলি বলছে আজমি ইজ অ্যালাইভ এন্ড ওয়েল। গোপন বন্দিশালা আয়নাঘরের বিভৎস নির্যাতনের কথা তুলে ধরেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে তিনি। সোমবার শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর আয়নাঘর থেকে মুক্তি পান আজমি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মাটি একটা চাইছিলাম, সুরবাইজার যে সাহায্য করছে সুন্দর একটা বানাই পথে আমার পানি খাইতে হবে, পানি নিচ্ছি। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে কত ছিল। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি। আমি মুসলিমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে, এটা আল্লাহর রহমত। আমি এই যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদের মর্যাদা দিয়ে আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পৌঁছে দিয়ে মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবে না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহ আপনাদের দোয়ায়
আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বের সাথে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকব না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখেন, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এই আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করব কি করব না, আমি দেশে থাকবই থাকবো না, আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে, সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি। এগুলি কিছু অসাধ্য অফিসার, কিছু স্বার্থান্বেষী অফিসার, কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পৈতৃক পরিচয়ের কারণে, আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও। আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না, প্লিজ। আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না, আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো। সেনাবাহিনীর কোনো দোষ নেই, এটা ব্যক্তির দোষ। আমাদের দেশ, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অনেকে উঠতে পারি না। তো ব্যক্তি স্বার্থ, বিদ্বেষ, এগুলোর উপর অনেক আমরা উঠতে পারি না। এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, এগুলো তাদের ব্যক্তিগত দোষ, সেনাবাহিনীর কোনো দোষ নেই। এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান, উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য। আমি হয়তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ওনার যা আপনাদের শেষ করে যাব। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় হয়েছে সব কিছুর উনি প্রতিকার করবেন। যেমন আমি অলরেডি আপনাকে উদাহরণ দিয়ে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন, হাতে হাতে আমার কাছে গতকালকে এটা হস্তান্তর করা হয়েছে। উনি আমাকে যে গুম করেছিল, কারা করেছিল, এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে, একজন মেজর জেনারেল র্যাঙ্ক এবং 3 জন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল, ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন, কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন, ওনার পক্ষে সর্বাত্মক যা কিছু সম্ভব করার উনি করবেন। এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করব না। আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে, আমি সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত আমাকে চাকরিতে পুনর্বহাল দেখাতে হবে। তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথম স্থানান্তর করেছি, সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে। আমার ব্যাচমেটরা যারা 50 মেধা তালিকা 50তম হয়েছেন, তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তো আমার ব্যাচমেটের যেদিন মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন পেয়েছে সেই দিন আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে। আমার ব্যাচমেটের যেদিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে। এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে 59 বছর, 1 বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সহ আমাকে অবসর দেখাতে হবে। আমি এর থেকে কম কোনো কিছু গ্রহণ করবো না। এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব। এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্যের মধ্যে থাকে উনি এটা করবেন, ওনার সাধ্যের মধ্যে না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন, এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাকে আশা করি, আমি জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি, সে আমার ছাত্র ছিল, আমি তাকে ভালোবাসি, সে একটা ভালো মানুষ
এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যে ভূমিকা সে পালন করেছে এটা করতো না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন। তবে আশাবাদী ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয়, উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন। ধন্যবাদ।